আমরা তাহলে এখন এই চ্যাপ্টারের আদর্শ গ্যাসের বা আইডিয়াল গ্যাসের প্রথম ফর্মুলা বা প্রথম সূত্র শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বয়েলের সূত্র। তো আদর্শ গ্যাস আসলে কি জিনিস? যেসব গ্যাস আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আমরা পড়বো সেই সব সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তো আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের সাথে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাসের কী পার্থক্য বা কী সম্পর্ক আছে, এটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে জানবো, যখন আমরা আদর্শ গ্যাস পড়া শেষ করবো আর কি। তো আমরা প্রথমে শুরু করি হচ্ছে বয়েলের সূত্র। আমরা আদর্শ গ্যাসের বেশ কয়েকটা কী পড়বো, সূত্র বা ফর্মুলা পড়বো। তো যদি আমরা একটা পাত্রে কিছু গ্যাস নেই, একটা পাত্র বা কন্টেনারে কিছু গ্যাস নেই, তো গ্যাসের আসলে তিনটা প্যারামিটার থাকে বা তিনটা রাশি থাকে, যাদেরকে চেঞ্জ করলে গ্যাসের ভৌত অবস্থা কী হতে পারে, পরিবর্তন হতে পারে। তো একটা গ্যাসের জন্য এই প্যারামিটার বা রাশি আসলে কারা? এই গ্যাসের জন্য প্যারামিটার বা রাশি হচ্ছে তিনটা। একটা হচ্ছে চাপ মানে প্রেশার, তাপ মানে হচ্ছে টেম্পারেচার, আর একটা হচ্ছে ভলিউম বা আয়তন। মানে একটা গ্যাসের জন্য আমরা তার প্রেশার মানে চাপ, তাপমাত্রা মানে টেম্পারেচার বা ভলিউম বা আয়তন কী করতে পারি, পরিবর্তন করতে পারি। যে কোনো একটা পরিবর্তন করলে গ্যাসের অবস্থার কী হবে, পরিবর্তন হবে। তো আমরা প্রথমে যাচ্ছি বয়েলের সূত্রে। তো আমরা যে ফর্মুলাগুলো পড়বো, বয়েল, চার্লস আর চাপের সূত্র, এই প্রথম তিনটা আইডিয়াল গ্যাসের ফর্মুলায় আমাদের এই তিনটা প্যারামিটারের মধ্যে যে কোনো একটা কি থাকবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। তো বয়েলের ফর্মুলায় আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে হচ্ছে এই তাপমাত্রা বা টেম্পারেচার, সে থাকবে কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের বয়েলের ফর্মুলার জন্য কি শর্ত। মানে যখন আমাদের কোনো একটা গ্যাসের তাপমাত্রা বা টেম্পারেচার কি থাকবে, ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা কি ইউজ করতে পারবো, এই বয়েলের ফর্মুলা আমাদের তখনই খাটবে, মানে তখনই অ্যাপ্লিকেবল হবে আর কি। তো যদি কোনো একটা গ্যাসের জন্য তাপমাত্রা, তাই না, তাপমাত্রা বা টেম্পারেচার কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, তখন এই পি আর ভি এর মধ্যে যে সম্পর্কটা, সেটাই হচ্ছে আসলে বয়েলের সূত্র। তো যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাহলে পি আর ভি এর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে আমাদের ভি প্রপোর্শনাল 1/p। তো এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক। কি বলি? ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। কি বলি? ব্যস্তানুপাতিক বা এখানে লিখি আমি ব্যস্তানুপাতিক বা যেটাকে ইংলিশে বলা হয় কি, ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? মানে ব্যস্তানুপাতিক মানে যদি আমরা একজনকে বাড়াই তাহলে আরেকজন কমবে। তার মানে কোনো একটা পাত্রে যদি আমরা কিছু গ্যাস নিই এবং যদি এখানে আমরা তাপমাত্রা কী রাখি, স্থির রাখি, তাহলে এই পাত্রের চাপ যদি বাড়াই, মানে যদি প্রেশার বাড়াই, তাহলে আয়তন কমে যাবে। এটা আমি একটু অন্যভাবে দেখাতে পারি। সাপোজ ধরো এই যে পাত্রটা, এই পাত্রে ধরো এখানে একটা পিস্টন লাগানো আছে। কি লাগানো আছে? একটা পিস্টন। পিস্টনের মানে ধরো এরকম চাপ দেওয়া যায় আর কি। তো যদি আমরা এখানে উপর থেকে চাপ দিই, তাহলে কি হবে, এই যে পিস্টনটা সেটা কোথায় নেমে যাবে? যদি আমরা উপর থেকে এদিকে এরকম চাপ দিই, তাহলে এই যে পিস্টনটা সে কী হবে, এই পিস্টনটা নেমে আসবে কোথায়? নিচে, তাই না? মানে এইখান থেকে এই পিস্টনটা নেমে আসবে এইখানে। তাহলে গ্যাসগুলো কী হবে, খেয়াল করে দেখো, এই গ্যাসগুলো কিন্তু আগে ছিল এতটুকু জায়গায়, তাই না? এখন গ্যাসগুলো কিন্তু চলে আসবে এতটুকু জায়গায়। তো এই যে আমি উপর থেকে প্রেশার দিলাম, প্রেশার বাড়ার ফলে কি হলো, আয়তনটা কমে গেল। বা ধরতে পারো একটা বেলুন, যদি তুমি একটা বেলুনকে চাপ দাও, কী হবে, প্রেশার দিলে তার ভলিউমটা কমে যাবে। এটা আমরা কিন্তু নর্মালি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, তাই না? তো যদি আমরা প্রেশার বাড়াই, তাহলে কী হবে, ভলিউম কমবে। এবং শর্ত হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা কী থাকবে, স্থির বা কনস্ট্যান্ট থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু, মানে পরের লাইনে ভি ইকুয়াল টু কে 1/p। এখান থেকে লিখতে পারি পিভি ইকুয়াল টু কে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে পিভি ইকুয়াল টু কে। এটা মানে আসলে কি? এটা মানে যদি কোনো গ্যাসের, কোনো সিস্টেমে কোনো গ্যাসের যদি তাপমাত্রা স্থির থাকে, তোমাকে বয়েলের সূত্র অবশ্যই কী রাখতে হবে, অবশ্যই তাপমাত্রা স্থির রাখতে হবে। আর তাপমাত্রা স্থির রাখলে বা কনস্ট্যান্ট রাখলেই আমরা এখানে যা লিখছি আর কি, এই সব শর্ত কাজে লাগবে, আদারওয়াইজ কাজে লাগবে না। তো যদি আমরা তাপমাত্রা স্থির রাখতে পারি, তাহলে কোনো একটা গ্যাসের জন্য চাপ আর আয়তন কী হবে, অলওয়েজ ধ্রুবক হবে বা কনস্ট্যান্ট হবে। তো যদি আমরা এটা একটা গ্রাফে দেখতে চাই, তাহলে এরকম করতে পারি। ধরো একটা গ্রাফে আমি এক্স বরাবর নিলাম প্রেশার, আর ওয়াই এক্স বরাবর নিলাম আমি ভলিউম। এদিকে কী নিলাম আমি ভলিউম। এখন কি হবে, যদি আমি একটা গ্যাসের জন্য যদি আমি একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা এরকম হবে। আমরা জানি চাপ বাড়লে কি হবে, চাপ বাড়লে আয়তন কমে, মানে ভলিউম কমে। আর চাপ কমালে কি হয়, আয়তন বাড়ে। তাহলে গ্রাফটা হয়ে যাবে আমার এরকম, মানে চাপ বনাম
ভলিউম যদি গ্রাফ আঁকি সেটা হয়ে যাবে এরকম। এখানে খেয়াল করে দেখো এই গ্রাফটাতে যদি তুমি এখানে একটা পয়েন্ট নাও, কোথায় একটা পয়েন্ট নাও, এইখানে, এই পয়েন্টের জন্য আমাদের চাপ কত, নিচের দিকে একটা দাগ দাও, খেয়াল করে দেখো এখান থেকে যদি তুমি নিচের দিকে একটা দাগ দাও এরকমভাবে, তাহলে কত, চাপ হচ্ছে 20, আর এখানকার আয়তন কত, আয়তন হচ্ছে আমাদের 40। তাহলে আমি এখানে লিখতে পারি চাপ হচ্ছে 20, আয়তন কত, 40, তাই না? এখন যত তুমি এই গ্রাফ ধরে এদিকে আগাবা কি হচ্ছে খেয়াল করে দেখো, এই গ্রাফটা নিচের দিকে নামছে, তাই না? নিচের দিকে নামছে কিন্তু কোন দিকে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। আর সামনের দিকে আগানো মানে আসলে চাপ বাড়া, তাই না? সামনের দিকে আগানো মানে চাপ বাড়া, আর নিচের দিকে নামা আসলে কি, নিচের দিকে নামা মানে হচ্ছে ভলিউম বা আয়তন কমা। তার মানে এই গ্রাফে কি হচ্ছে, এই গ্রাফে যত তুমি চাপ বাড়াবা মানে এদিকে যাবা তত নিচের দিকে নামছে। এটা কিন্তু আসলে ব্যস্তানুপাতিক গ্রাফ, মানে ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ আসলে এরকমই হয়। তো যদি চাপ কমে যায় তাহলে, যদি চাপ বেড়ে যায় তাহলে আয়তন কী হবে, কমে যাচ্ছে। আবার যদি চাপ কমে যায় মানে তুমি যদি এদিকে আসো, যদি চাপ কমে যায় তাহলে কিন্তু আয়তন কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এখন তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, কোথায়, আরেকটা পয়েন্ট নাও এইখানে, এখানকার জন্য খেয়াল করে দেখো তোমার আয়তন হচ্ছে কত, এখানকার জন্য আয়তন হচ্ছে 20 আর চাপ হচ্ছে কত, চাপ হচ্ছে 40, তাই না? সেখানে দেখতে পারো হচ্ছে 40,20। তার মানে দেখো এই যে এই পয়েন্টে আমার চাপ ছিল কত, 20, তাই না? তো আমি সামনের দিকে যখন আগালাম মানে এইদিকে আগালাম, চাপ বেড়ে গেল, চাপ হয়ে গেল 40, আয়তন হয়ে গেল কত, 20। মানে চাপ যখন বাড়ছে, যখন প্রেশার বাড়ছে আয়তন কমছে, তাই না? সো আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি যে ভি প্রপোর্শনাল টু কত, 1/p। এখন খেয়াল করে দেখো আমি এটা বলবো যে পিভি ইকুয়াল টু কে, এটা মানে আসলে কি, এটা মানে আসলে যদি তুমি কোনো একটা গ্যাস সিস্টেমের জন্য টেম্পারেচার কী রাখো, কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখো, তাহলে অলওয়েজ ওই গ্যাসটার জন্য কি হবে, তার চাপ আর আয়তনের গুণফল কি আসবে, একটা ধ্রুব সংখ্যা আসবে। অনেকে এটা মানেটা আসলে বুঝতে পারে না, এটা মানেটা আসলে কি, মানেটা হচ্ছে ধরো এই যে গ্যাসটা, মানে এই গ্যাসটার জন্য আছে আমি গ্রাফটা আঁকলাম। এখন ধরো আমি এই গ্যাসটাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রাখলাম, মানে একটা স্থির তাপমাত্রায় রাখলাম। এখন ধরো এই পয়েন্টের জন্য তুমি চাপকে ধরলে হচ্ছে P1, কি ধরলা, চাপকে P1 ধরলা, আর আয়তনকে ধরলে হচ্ছে V1 এই পয়েন্টের জন্য। আর এই পয়েন্টের জন্য তুমি চাপকে ধরলে হচ্ছে P2, চাপকে ধরলা P2 আর আয়তনকে ধরলে হচ্ছে V2, তাই না? এখন তুমি যদি এই যে এই পয়েন্টের জন্য চাপ আর আয়তনের গুণফল বের করো, তাই না? এই যে তুমি যদি পিবি বের করো তাহলে কি হবে দেখো, প্রথমে বের করো হচ্ছে তুমি P1 V1, তোমার P1 V1 কত আসবে, P কত, মানে এই পয়েন্টের জন্য P কত 20 আর V1 কত 40, তার মানে 20 × 40, 20 × 40, তাই না? মানে 400, মানে এই পয়েন্টের জন্য P × V 400। আচ্ছা এবার এই পয়েন্টে আসো, এই পয়েন্টে কী হয়ে গেছে, চাপ বেড়ে গেছে, আয়তন কমে গেছে। তো চাপ আর আয়তন এমনভাবে কমবে, মানে চাপ বাড়ার সাথে সাথে আয়তনটা এমনভাবে কমবে যাতে P আর V এর গুণফল কী হয়, অলওয়েজ সমান হয়। সো আমার এখানে হবে P2 V2, আমি বের করি P2 V2 ইকুয়াল টু কত হবে, P2 V2, এখানে P2 V2-তে P হতো 40, P 40 আর হচ্ছে V হচ্ছে আমাদের 20, হবে কত, 400। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আমি বলতে পারি এখান থেকে যে P1 V1 কী হবে, P1 V1 ইকুয়াল টু কী হবে, P2 V2, P2 V2 ইকুয়াল টু বলতে পারো P3 V3, P3 V3 অথবা কি P4 V4। মানে তুমি কি করতে পারো, তুমি যতই চাপ পরিবর্তন করো, চাপ বাড়ালে কী হয়ে যাবে, আয়তন কমে যাচ্ছে। মানে তুমি যদি চাপটা যদি বাড়াও আয়তনটা কমে যাবে, আবার এখানে যদি চাপটা বাড়াও আয়তনটা কমে যাবে, আবার আয়তনটা বাড়ালে চাপটা কমে যাবে। তো তারা এমনভাবে বাড়বে কমবে যাতে অলওয়েজ কী হবে, যাতে অলওয়েজ তাদের কোনোটা গ্যাসের জন্য চাপ আর আয়তনের যে গুণফল এটা অলওয়েজ কী হবে, সমান হবে। এবং আমরা ম্যাথেও হচ্ছে এই যে ফর্মুলা এটা ইউজ করব, তাই না? তোমাকে কীরকম ম্যাথ দেওয়া হবে, একটা এক্সাম্পল বলি। সাপোজ তোমাকে বললো আরেকটা কথা যে এই যে আমাদের শর্তটা যে চাপ বাড়ালে আয়তন কমছে, আয়তন বাড়ালে চাপ কমছে এবং ওদের গুণফল কী হচ্ছে, অলওয়েজ সমান হচ্ছে, তাই না? এই যে শর্তটা এটা তখনই খাটবে যখন কী হবে, তাপমাত্রা ধ্রুবক হবে। যদি তুমি কী করো, যদি তাপমাত্রা চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু এটা খাটবে না। ব্যাপারটা বোঝা গেল? এই যে আমি গ্রাফটা আঁকলাম এটা হচ্ছে একটা স্পেসিফিক টেম্পারেচারের জন্য। যদি তুমি এই গ্যাসের জন্য টেম্পারেচার চেঞ্জ করে ফেলো, যদি টেম্পারেচার চেঞ্জ করে তুমি আবার গ্রাফ আঁকো তাহলে গ্রাফটা হয়তো এখানে আসবে না, গ্রাফটা হয়তো এখানে আসবে। মানে তুমি গ্রাফ পাবা আরেকটা, মানে ধরো এই যে গ্রাফটা, মানে প্রথম গ্রাফটা, ধরো এই গ্রাফটা আমি আঁকলাম হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে, আর এটা আঁকলাম হচ্ছে ধরো
30°C। ব্যাপারটা বোঝা গেল? মানে এটা হচ্ছে একটা টেম্পারেচারে, যখন এটা 40° টেম্পারেচারে রাখলাম, মানে একটা ফিক্সড টেম্পারেচার। আবার যখন আমি 40 চেঞ্জ করে 30তে আসলাম, তখন আর গ্রাফ এটা হবে না, গ্রাফ অন্য একটা হবে আর কি। টেম্পারেচার চেঞ্জ করে ফেললে আর এই ফর্মুলা কি খাটবে না। এটা অলওয়েজ কি, এদের সবার কি টেম্পারেচার সেম আর কি। আচ্ছা, এখন ম্যাথ, আমি একটা এক্সাম্পল ম্যাথ দেখাই। যেমন হচ্ছে ধরো আমি আরও 2টা গ্রাফ দেখাবো। এই এক্সাম্পল ম্যাথটা দেখানোর পরে হচ্ছে আমি আরও 2টা গ্রাফ দেখাবো। তোমাদের বইতে বয়েলের যে ফর্মুলা আছে সেখান থেকে আরও 2টা গ্রাফ আছে, এবং এগুলো তোমাদের যখন ক্রিয়েটিভ কোশ্চেন আসে তখন সেখানে কিন্তু এই 2টা গ্রাফ খুবই কাজে লাগে। আমি দেখাবো হচ্ছে একটা এক্সাম্পল ম্যাথ দেখানোর পরে। তো একটা এক্সাম্পল ম্যাথ যদি আমি বলি যে কীরকম ম্যাথ এখান থেকে আসতে পারে, যেহেতু আমরা এইমাত্র কী দেখলাম, ফর্মুলা দেখলাম, তো বলতে পারে যে ধরো একটা গ্যাসের প্রেশার হচ্ছে 1 atm। প্রেশার কত? আচ্ছা, ধরলাম হচ্ছে প্রেশার, একটা গ্যাসের প্রেশার তোমাকে বলে দিল হচ্ছে 5 atm। কত? একটা গ্যাসের প্রেশার হচ্ছে 5 atm। এখন যদি আমি ওই গ্যাসের ভলিউমকে ডাবল করে ফেলি, খুব ভালো করে শুনবা, একটা গ্যাসের প্রেশার কত বলে দিল 5 atm। যদি ওই গ্যাসের ভলিউমকে আমি ডাবল করে ফেলি, মানে ভলিউম বা হচ্ছে আয়তন কী করে ফেললাম, আমি ডাবল করে ফেললাম। তো ভলিউম বা আয়তনকে ডাবল করা মানে আসলে কি? ভলিউম বা আয়তনকে ডাবল করা মানে আসলে যদি তার ইনিশিয়াল ভলিউম মানে V1 তুমি যদি ধরো হচ্ছে V, তাহলে V2 ধরতে হবে কত? 2V। এটা বুঝতে হবে। মানে V1 যদি X ধরো, V2 হবে হচ্ছে 2X। মানে যেটাই বললো যে ভলিউম ডাবল করতে হবে। তো যদি তুমি কোনো একটা গ্যাসের জন্য ভলিউমকে ডাবল করো, যার প্রেশার ছিল কত? 5 atm, যার প্রেশার ছিল হচ্ছে 5 atm, তাহলে এখন তার প্রেশার কত হবে? আর P1 কত? P1 হচ্ছে আমাদের 5 atm। তাহলে আমরা কি করব? আর অবশ্যই টেম্পারেচার কনস্ট্যান্ট। কি? অবশ্যই টেম্পারেচার কনস্ট্যান্ট। তো যেটা করতে হবে, আমি লিখব হচ্ছে P1 V1 ইকুয়াল টু কত? P2 V2। এখন আমি যেটা করব, এই যে V1 তার জায়গায় বসাবো কি? V। আর P2, এই যে V2 তার জায়গায় বসাবো কত? 2V। সো VV কাটা, তাহলে কি হবে? VV কাটা এখানে থাকবে হচ্ছে 2, তাই না? আর P1 দেওয়া ছিল, P1 কত? P1 হচ্ছে 5। সো এখানে 5 বসাবো, 5 ইকুয়াল টু কত থেকে? 2P2, তাই না? সো P2 হবে হচ্ছে আমাদের, P2 হবে 5/2, মানে হচ্ছে 2.5 atm। 2.5 atm। তার মানে দেখো, আমি ভলিউম কি করলাম একটু খেয়াল করে দেখো, আমি ভলিউম ডাবল করলাম, আর প্রেশার কি হয়ে গেল? প্রেশার হয়ে গেল হাফ। তার মানে আমি যখন ভলিউম বাড়াচ্ছি, প্রেশার কিন্তু কমে যাচ্ছে, তাই না? এখন এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যখন তোমার এইসব ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে ইউনিট বা হচ্ছে একক চেঞ্জ করতে হবে না। আমরা এর আগে এই চ্যাপ্টার ইন্ট্রোডাকশনে আমি কি বলেছিলাম, যে আমাদের একক ভালো করে জানতে হবে। এই যে ম্যাথগুলোতে খেয়াল করে দেখো, P1 V1 ইকুয়াল টু P2 V2। এই পাশে কি আছে? এই পাশে প্রেশার আছে, এই পাশে কি আছে? প্রেশার আছে। আবার এই পাশে ভলিউম আছে, এই পাশে ভলিউম আছে। মানে যখন কোনো একটা ফর্মুলায় দুই পাশে সেম জিনিস থাকবে, মানে এই পাশেও প্রেশার আছে, এই পাশেও প্রেশার আছে, এই পাশে ভলিউম আছে, এই পাশেও ভলিউম আছে, এই পাশে টেম্পারেচার বা তাপমাত্রা আছে, এই পাশে টেম্পারেচার বা তাপমাত্রা আছে, ওইসব ক্ষেত্রে তোমাকে একক বা ইউনিট নিয়ে চিন্তা করতে হবে না। জাস্ট ভলিউম আর ভলিউমের ইউনিটটা সেম থাকলে চলবে, প্রেশার আর প্রেশারের ইউনিট সেম থাকলে চলবে, তাই না? মানে প্রেশার যদি হয় SI ইউনিটে, ভলিউম হচ্ছে তুমি চাইলে LATM মানে লিটারে রাখতে পারো, কোনো সমস্যা নেই। মানে প্রেশারের ইউনিট দুটো সেম হলে চলবে, আর ভলিউমের ইউনিট, তাদের ইউনিট সেম হলেই চলবে। কিন্তু প্রেশারের ইউনিট আর ভলিউমের ইউনিট সেম না হলেও চলবে। সেম বলতে আমি বোঝাচ্ছি, প্রেশার ভলিউম দুজনের ইউনিটই আসলে কি SI হওয়ার দরকার নেই। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা কীরকম। সাপোজ তোমাকে বললো যে কোনো একটা গ্যাসের প্রেশার হচ্ছে কত, মানে প্রেশার দেওয়া আছে, প্রেশার হচ্ছে ধরো 700 mm Hg। কত? প্রেশার 700 mm Hg। আর ভলিউম হচ্ছে মানে V দেওয়া আছে, এটাও তাহলে আমাদের কি, এটা হচ্ছে P1 মানে প্রেশার দেওয়া, আর ভলিউম V1 দেওয়া হচ্ছে কত, বললো যে 200 লিটার, ভলিউম 200 লিটার। এখন খেয়াল করে দেখো, এই যে প্রেশারটা সেটা কিন্তু mmHg-তে দেওয়া, আর এই যে ভলিউম সেটা কিসে দেওয়া লিটারে। তারা কিন্তু সেম ইউনিট না, তাই না? তো এরপর বলা হচ্ছে, আমি যদি প্রেশারকে ডাবল করে দিই, যদি প্রেশারকে ডাবল করে দিই, তাহলে P2 হবে হচ্ছে 700 × 2, মানে 1400 কী হবে? 1400 mm Hg।
তাহলে ভলিউম কত হবে? সো বের করতে হবে হচ্ছে আমার V2 ইকুয়াল টু হোয়াট, তাই না? এখন তোমাকে এই 700 mmHg এটাকে চেঞ্জ করে তোমাকে কষ্ট করে এটিএমে আনতে হবে না, কারণ LATM হচ্ছে সেম ইউনিট, মানে ভলিউম হচ্ছে লিটারে আর প্রেশার হচ্ছে এটিএমে, এটা হচ্ছে সেম ইউনিট। এটা কি সেম ইউনিট। আবার ধরো ভলিউম হচ্ছে মিটার কিউবে আর প্রেশার হচ্ছে প্যাসকেলে, এরা হচ্ছে সেম ইউনিট, মানে এই দুজনই আসলে কি, এরা আসলে এসআই ইউনিট, মানে ভলিউমের জন্য মিটার কিউব আর প্রেশারের জন্য প্যাসকেল, এরা সেম ইউনিট, দুজনই হচ্ছে কি এসআই ইউনিট। আর এই যে ভলিউম হচ্ছে লিটারে আর প্রেশার হচ্ছে কিসে, এটিএমে, এরা সেম ইউনিট, এদেরকে বলে LATM। কি বলে? এদেরকে বলা হচ্ছে LATM। এখন এখানে খেয়াল করে দেখো যে প্রেশার কিসে দেওয়া, mmHg, একটা আলাদা ইউনিটে দেওয়া, পারচাপে দেওয়া, আর ভলিউম হচ্ছে 200 লিটারে দেওয়া। তো তোমাকে কষ্ট করে এই যে প্রেশারটাকে এটিএমে আনার কোনো দরকার নেই। অনেকে ভাবতে পারে যে যেহেতু ভলিউম হচ্ছে কিসে দেওয়া, লিটারে দেওয়া, প্রেশারকে কিসে নিয়ে আসতে পারি, প্রেশারকে আনতে হবে এটিএমে। না, এটিএম থেকে mmHg থেকে এটিএমে আনার নিয়মটা কী ছিল? আমরা জানি যে 1 ATM ইকুয়াল টু হচ্ছে 760 কি HG। এখন তুমি যদি mmHg থেকে এটিএমে আনতে চাও, কি করতে হবে? 760 দিয়ে ডিভাইড করতে হবে। মানে তুমি যদি 700 ATMকে কী করো, 700 ATMকে যদি তুমি লেখো হচ্ছে যে 700 ডিভাইড 760, তাহলে এটা আসবে হচ্ছে এটিএমে। অনেকে এই কাজটা করতে পারে, এটা করলেও ম্যাথ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আসলে এটা করার দরকার নাই। কেন দরকার নাই? এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব হচ্ছে, একটু খেয়াল করে দেখো যে P1 V1, আমি এখানে দেখাই যে আমরা এখানে ইউজ করব হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2, তাই না? P1 V1 ইকুয়াল টু P2 V2। এখন এখানে ধরো P1 মানে প্রেশার, ওর ইউনিট হচ্ছে mmHg, কি mmHg, আর ভলিউম তার ইউনিট কত, লিটার, আর P2 তার ইউনিট কত, mmHg, আর V2 তার ইউনিট কত, লিটার। তার মানে খেয়াল করে দেখো, তুমি যদি প্রেশার দুইটাকে সেম ইউনিটে রাখো আর ভলিউম দুইটাকে সেম ইউনিটে রাখো, তাহলে কিন্তু চলছে। মানে ভলিউমের সাথে প্রেশারের কোনো সম্পর্ক নাই, ওদের ইউনিট সেম করা লাগবে না। মানে ভলিউম মিটার কিউবে, প্রেশার প্যাসকেলে আনার দরকার নাই, মানে সেম ইউনিট আনার দরকার নাই। আবার ভলিউমকে লিটারে, প্রেশারকে এটিএমে আনার দরকার নাই, তাই না? কারণ দুই পাশে কী হচ্ছে, দুই পাশে ইউনিট কাটাকাটি যাচ্ছে। তো তুমি যখন P1 V1 ইকুয়াল টু P2 V2, এখানে P1 কত, 700 mm, তাই না? তো বসাই আমি, খেয়াল করে দেখো, P1 হচ্ছে আমার 700 mmHg, তাই না? আমি এখানে ইউনিট সহ বসাচ্ছি, কিন্তু ম্যাথে তোমাদের ইউনিট সহ বসানো লাগবে না আর কি। তো P1 হচ্ছে 700 mmHg, V1 কত, 200 লিটার, V1 হচ্ছে 200 লিটার ইকুয়াল টু হচ্ছে আমার P2 V2। আমাকে বের করতে হবে হচ্ছে এখানে V2, কি বের করতে হবে, V2, মানে প্রেশার ডাবল করলে ভলিউম কত হয় সেটা বের করতে হবে। এখন P2 কত আমার, 1400 mmHg, আমি লিখি এখানে যে 1400 mmHg, আর V2 হচ্ছে আমাকে এখানে বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে প্রেশারের ইউনিট mmHg আর এই যে mmHg কী হবে, কাটাকাটি যাচ্ছে, তাই না? এটা কাটাকাটি যাচ্ছে। সো তোমাকে কষ্ট করে এই যে mmHgকে তোমার এটিএমে আনার কি দরকার নেই, কারণ দুই পাশে যেহেতু সেম প্রেশার আছে এবং এদের ইউনিটটা তুমি সেম রাখছো, ওর ইউনিট হচ্ছে mmHg, আবার ওর ইউনিটও কি আসলে mmHg, তারা কাটাকাটি চলে যাবে। সো দুই পাশে যদি সেম জিনিস থাকে, ওদের ইউনিটটা সেম থাকলে চলবে, প্রেশারের সাথে ভলিউমকে মিলানোর দরকার নেই, আবার ভলিউমের সাথে প্রেশারকে মিলানোর দরকার নেই। ব্যাপারটা বোঝা গেল? কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দিব। মানে যেসব ফর্মুলায় দুই পাশে সেম জিনিস থাকবে না, ধরো এই পাশে প্রেশার আছে, এ পাশে প্রেশার নাই, এ পাশে ভলিউম আছে কিন্তু এ পাশে ভলিউম নাই, সেই ক্ষেত্রে তোমাকে যদি তুমি প্রেশারকে রাখো হচ্ছে প্যাসকেলে, ভলিউমকে রাখতে হবে মিটার কিউবে অবশ্যই। আর যদি ভলিউমকে রাখো লিটারে, প্যাসকেলকে রাখতে হবে এটিএমে। মানে যেসব ম্যাথে বা যেসব ফর্মুলায় দুই পাশে সেম জিনিস নাই। তো আমরা এরকম ম্যাথে যাবো না, একটা সমস্যা নেই। এখানে আমি অনেক কথা বললাম, তো আশা করি বোঝা গেল। আমি সামনে আরও ম্যাথ করবো, এক্সাম্পল ম্যাথ দেখাবো, সেখানে সামনে আরও কথা বলবো, আশা করি আরও ক্লিয়ার হবে। এখন যাবো হচ্ছে আমি এই যে, হ্যাঁ, এই ম্যাথটাই খেয়াল করে দেখো। তাহলে 700 ইন্টু কত, 700 ইন্টু কত, 200, আর এই পাশে হচ্ছে আমার 1400 ইন্টু কত, V2, তাই না? সো এখানে V2 কত আসবে, V2 আসবে হচ্ছে 700 ইন্টু 200, আর নিচে হচ্ছে কত, 1400, এত লিটার,
তাই না? মানে এখানে বলা হচ্ছে যদি চাপকে আমি কি করি, চাপকে ডাবল করে দিই, তো চাপকে ডাবল করলাম তাহলে ভলিউম কত হবে? তো এখান থেকে আমার ভলিউমটা চলে আসবে V2 এবং সেটা কততে আসবে? আসবে লিটারে। কারণ V1 কিসে আছে? V1 আছে লিটারে। এই কারণে যদি V1 থাকতো হচ্ছে মিটার কিউবে, তাহলে V2 আসতো হচ্ছে মিটার কিউবে। এই যে ইউনিট, এই ব্যাপারগুলো আসলে বুঝতে হবে। এবার আমরা দেখবো হচ্ছে, আমরা এক্সাম্পল ম্যাথ দেখলাম এবং ইউনিট নিয়ে আমি কিছু কথাবার্তা বললাম, কারণ এই যে বয়েলের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। সো এই জন্য আমি এখানে একটু বেশি কথাবার্তা বললাম আর কি। এরপরে আশা করি সামনে যে ফর্মুলাগুলো পড়বো সেখানে তোমরা নিজেরাই অনেক কিছু বুঝবো আর কি। সো এখন যাবো হচ্ছে আমি গ্রাফে। আমি এখন দেখাবো হচ্ছে এই যে এই দুইটা গ্রাফ, মানে যেগুলো তোমাদের ক্রিয়েটিভের জন্য লাগে আর কি। তো কীরকম গ্রাফ? আমি এদিকে নিব হচ্ছে 1/p, কী নিব এদিকে? 1/p নিব, আর এদিকে নিব হচ্ছে v। মানে যদি আমি কোনোটা গ্যাসের জন্য 1/p ভার্সেস v গ্রাফ আঁকি, তাহলে তো গ্রাফ কীরকম হবে? তো খেয়াল করে দেখো, 1/p এর সাথে আমি কি বলছি? 1/p এর সাথে বলছি, p এর সাথে বলছি না। কি বলছি? 1/p এর সাথে। 1/p এর সাথে এই vটা কি আসলে? প্রপোর্শনাল। 1/p এর সাথে v হচ্ছে প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। কিন্তু p এর সাথে, শুধু p এর সাথে v হচ্ছে কি? ইনভার্সলি প্রপোর্শনাল। সো তুমি যদি এদিকে 1/p নাও, এদিকে v নাও, তাহলে 1/p এর সাথে আমাদের vটা কি? প্রপোর্শনাল। এটা হবে হচ্ছে একদম সেন্টার দিয়ে যাবে। কি হবে? যেহেতু প্রপোর্শনাল, দুইটা প্যারামিটার যদি কি হয়? প্রপোর্শনাল হয়, এদের গ্রাফ যায় হচ্ছে একদম সেন্টার দিয়ে, এবং কি হয় সেটা? স্ট্রেট লাইন হয়। মানে এরকম হবে আর কি, তারা যাবে হচ্ছে এইভাবে, এইটা, তাদের গ্রাফটা এরকম হবে। কারণ হচ্ছে 1/p এর সাথে v হচ্ছে কি? প্রপোর্শনাল। যদি কি হতো, আমি এদিকে p নিতাম, এদিকে v নিতাম, তাহলে কি হতো? ইনভার্সলি প্রপোর্শনাল হতো, তাই না? তখন গ্রাফটা এরকম হয়, একজন বাড়লে একজন কমবে, তাই না? একজন বাড়লে একজন কমবে। কিন্তু এখানে হচ্ছে আমি নিয়েছি 1/p, আর এদিকে হচ্ছে v। তো 1/p এর সাথে v হচ্ছে কি? প্রপোর্শনাল। সো এরকম প্রপোর্শনাল হলে গ্রাফ যায় হচ্ছে একদম অরিজিন দিয়ে। কোন দিক দিয়ে যাবে? অরিজিন দিয়ে, আর একদম স্ট্রেট লাইন। তো এটা ধরো আমি আঁকলাম হচ্ছে T1 এর জন্য। কিসের জন্য আঁকলাম? ধরো T1 টেম্পারেচারের জন্য। এখন আমি যদি টেম্পারেচার চেঞ্জ করে আবার গ্রাফটা আঁকি, তাহলে কি হবে? তখন হয়তো এই গ্রাফটা এদিক দিয়ে যাবে না। এবার ধরো আঁকবো হচ্ছে আমি T2 এর জন্য, মানে এই যে T1 টেম্পারেচার চেঞ্জ করে আমি T2 এর জন্য যদি গ্রাফ আঁকি, সেটা হলো যাবে এদিক দিয়ে। এটা T2 এর জন্য, আবার এটা হচ্ছে আমার T3 এর জন্য। মানে তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো, তাহলে এই গ্রাফটাও কী হবে? চেঞ্জ হবে। কিন্তু কি হবে? অলওয়েজ কী হবে? অলওয়েজ যাবে হচ্ছে কি দিয়ে? সেন্টার দিয়ে, এবং স্ট্রেট লাইন হবে। এবার আমি যেটা করব, এদিকে নিব হচ্ছে PV। কি নিব এদিকে? এদিকে নিব হচ্ছে এদিকে নিব হচ্ছে P, আর এদিকে নিব হচ্ছে PV। খেয়াল করে দেখো, এদিকে নিলাম হচ্ছে P, আর এদিকে হচ্ছে PV। এখন আমি কি করব? একটা গ্যাসের জন্য একটা অলওয়েজ, কিন্তু এখানে কি অলওয়েজ এই যে টেম্পারেচার, সে কিন্তু কনস্ট্যান্ট, কারণ বয়েলের ফর্মুলা পড়ছি আমরা। তো টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে এদিকে কি নিলাম? এদিকে P নিলাম, আর এদিকে নিলাম হচ্ছে PV। এবার যদি গ্রাফ আঁকি, সেটা হবে হচ্ছে এরকম। কীরকম হবে? খেয়াল করে দেখো, সে যাবে হচ্ছে এরকমভাবে, একদম স্ট্রেট লাইন। কারণ আমরা কি পড়েছি? খেয়াল করে দেখো, PV = K। এখানে উপরে লিখতে হবে আমাকে, কারণ হচ্ছে কি আমাদের, যেহেতু PV = কি আমার K। এখানে কি বলছি আমরা? যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে? P1 V1 = P2 V2, P3 V3, P4 V4। তুমি যতই কি করো, P চেঞ্জ করো, যতই P চেঞ্জ করো, কি হবে না? PV এর ভ্যালু চেঞ্জ হবে না। কারণ তুমি যদি P বাড়াও, P বাড়ালে V কমবে, আর P কমালে V বাড়বে, তাই না? সো যেটা হবে, আমি যতই P চেঞ্জ করব, এই PV এর ভ্যালু কী হবে? সেম থাকবে। খেয়াল করে দেখো, এই যে এক্সিস, মানে Y এক্সিস, এই বরাবর আমরা কি নিয়েছি? এই বরাবর নিয়েছি হচ্ছে আমি PV। তো গ্রাফটা এই P এর রেসপেক্টে যখন আমি PV আঁকলাম, সেভাবে যাচ্ছে। মানে P এর ভ্যালু একটু বাড়ছে না, একটু কমছে না, তাই না? একদম স্ট্রেইট। তো এটা আমি ধরলাম, যে এটা আমি আঁকলাম হচ্ছে T1 এর জন্য। কার জন্য? T1 টেম্পারেচারের জন্য। এখন আমি যদি অন্য কোনো টেম্পারেচারের জন্য গ্রাফটা আঁকি, তাহলে কি হবে? গ্রাফটা হয়তো আমরা একটা ডিফারেন্ট গ্রাফ পাবো, সেটা হয়তো যাবে হচ্ছে এদিক দিয়ে। আর যদি আরেকটা টেম্পারেচারের জন্য আঁকি, সেটা যাবে হয়তো এদিক দিয়ে, তাই না? যদি টেম্পারেচার চেঞ্জ করো, তাহলে কি হবে? তাহলে PV চেঞ্জ হতে পারে, কারণ আমাদের বয়েলের ফর্মুলা বলছে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি, PV চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে আমার ধরলাম T2 এর জন্য, এটা T2 এর জন্য, এটা হচ্ছে কার জন্য? T3 এর জন্য। ক্লিয়ার? বোঝা গেল?
তো এই হলো মোটামুটি আমাদের বয়েলের ফর্মুলা, যেখানে কি থাকবে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, আমি কিছু এক্সাম্পল ম্যাথ দেখালাম, এবং কখন হচ্ছে ইউনিট বা একক চেঞ্জ করতে হবে কি হবে না সেটাও বোঝালাম এখানে। তো চার্জেস ফর্মুলায় আমরা এরকম ইউনিট নিয়ে আরও কিছু জিনিস জানবো, এবং এক্সাম্পল ম্যাথ দেখালাম যে কখন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে বয়েলের ফর্মুলা সেটা ইউজ করব। তো যেহেতু থিওরি পার্ট, আমি থিওরি দেখালাম প্লাস কিছু এক্সাম্পল ম্যাথও দেখালাম। আমরা যখন ম্যাথ পার্টে যাব তখন আমরা অবশ্যই বয়েলের ফর্মুলা থেকে আরও অনেক ম্যাথ আমাদের ফেস করতে হবে। সো এরপরে যাব, আচ্ছা আরেকটা কথা, এই যে গ্রাফগুলো, এই গ্রাফগুলো কিন্তু বুঝতে হবে, কারণ তোমার যখন ক্রিয়েটিভ কোশ্চেন আসবে সেখানে কিন্তু অবশ্যই গ্রাফগুলো থেকে কোশ্চেন আসতে পারে আর কি। সো আশা করি বয়েলের ফর্মুলা বোঝা গেল। এরপরে যাবো হচ্ছে আমরা চার্লসের ফর্মুলায়।